ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা গ্রামারের একটা পার্ট করব, ট্রান্সফরমেশনের একটা পার্ট জয়নিং। তো এই জয়নিংটা আমি 4টে পার্টে করব। জয়নিংটা 4টে পার্টে, আজকে পার্ট 1। এটা হচ্ছে জয়নিং 2 or more sentences into one simple sentence। 2 বা তার বেশি বাক্য দেওয়া থাকলে তাকে একটা সরল বাক্য সিম্পল সেন্টেন্সে জয়েন করা, আজকে সেটা করব। যেটা মূলত 5 ভাবে বা 5টা ভাগে করা যায় এই জয়নিংটা। এখন কি কি দিয়ে করা যায় আলাদা করে সেগুলো একটু দেখে নিই। প্রথম হচ্ছে বাই ইউজিং পার্টিসিপল। এখন আমরা জানি পার্টিসিপল দু ধরনের হয়, একটা পাস্ট পার্টিসিপল বা ইডিএন পার্টিসিপল আর একটা প্রেজেন্ট পার্টিসিপল। এদের মূল কাজটা হচ্ছে এরা অ্যাডজেক্টিভ বা ডিটারমিনারের কাজ করে। সেন্টেন্সের কোনো নাউন বা প্রোনাউনকে এরা ডিটারমাইন করা, মডিফাই ও ক্ল্যারিফাই করার কাজ করে। যেমন ফার্স্ট এক্সাম্পলে আমাদের আছে পাস্ট পার্টিসিপল। এখন পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল দুটো বলছে, এখানে দুটো সেন্টেন্স আছে। একটা, দ্য পিকচার ওয়াজ পেইন্টেড বাই ইউর ব্রাদার, দ্য পিকচার ওয়াজ রিয়েলি বিউটিফুল। এখন এটাকে আমরা জয়েন করেছি, দ্য পিকচার পেইন্টেড বাই ইউর ব্রাদার ইজ রিয়েলি বিউটিফুল। আগে দেখে নিতে হবে কমন পার্ট কোনটা আছে দুটোর মধ্যে। তারপর যেটা প্যাসিভ ফরম্যাটে আছে ওই বি ভার্ব বাদ দিয়ে বাকি যে পোর্শনটা আছে সেটা আমরা পাস্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে অ্যাডপ্ট করব। সেটা দিয়ে সেন্টেন্স, পরের যে সেন্টেন্সে ওই সেম নাউন আছে তারপর ওই পাস্ট পার্টিসিপেল ফ্রেজটা বসিয়ে রিরাইট করব। যেমন এখানে ওয়াজের পর থেকে আছে পেইন্টেড বাই ইউর ব্রাদার, এই পার্টটা নিলাম। পরের সেন্টেন্সে দ্য পিকচার, ওই সেম নাউন, তারপর বসিয়ে দ্য পিকচার পেইন্টেড বাই ইউর ব্রাদার ইজ রিয়েলি বিউটিফুল। একই রকমভাবে পরেরটা আছে ডোন্ট সিট অন দ্য চেয়ার, ইটস ব্রোকেন। এখন কমন পয়েন্ট আছে এদিক চেয়ার আর পরের সেন্টেন্সে ইট, এই দুটো একই বস্তু একই থিংকে বোঝাচ্ছে। এখন এখানে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল আছে ব্রোকেন, তো সেই পার্টটা নিয়ে নিলাম। সেইটা নিয়ে যে কমন নাউন যেটা আছে বা ওয়ার্ড চেয়ার, তার আগে সেটা বসিয়ে দিচ্ছি। তাহলে ডোন্ট সিট অন দ্য ব্রোকেন চেয়ার। তাহলে এখানে এই দুটোই অ্যাডজেক্টিভের কাজ করছে। নেক্সট হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। হি কেম হোম, হি বিগ্যান টু রিড। বাড়ি আসতে আসতে বা এসে থেকেই, তাহলে কামিং হোম হি বিগ্যান টু রিড, বাড়ি এসেই বা এসে থেকেই সে পড়তে শুরু করেছিল। নেক্সট হচ্ছে দ্য ওল্ড ম্যান ওয়াজ ইল, হি কুড নট ওয়াক এনিমোর। বিইং ইল, তাহলে আমরা দেখলাম যে যদি মেন ভার্ব থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে, আর যদি বি ভার্ব থাকে তাহলে আমরা সেখানে বি প্লাস আইএনজি বা বিইং ইউজ করব এবং তারপর অ্যাডজেক্টিভ ফর্ম বসবে। তাহলে বিইং ইল দ্য ওল্ড ম্যান কুড নট ওয়াক এনিমোর। এখানে যেহেতু বিইং আছে, বিইং ইল দ্য ওল্ড ম্যান কুড নট ওয়াক এনিমোর। নেক্সট পরের পার্ট বাই ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট। এখন এটার হচ্ছে যে নমিনেটিভ অ্যাবসলিউট কখন ইউজ হয়, যখন দুটো সেন্টেন্সে আলাদা আলাদা সাবজেক্ট থাকে এবং সেন্টেন্স দুটোর মধ্যে একটা কজ এফেক্ট রিলেশন থাকে, কার্যকারণ সম্পর্ক থাকে, তখন আমরা তাকে নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে যুক্ত করি। সেখানে মেন ভার্ব থাকলে প্রথমে হ্যাভ এর সাথে আইএনজি যোগ করে হ্যাভিং হয়, তারপর মেন ভার্ব এর থার্ড ফর্ম হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আর যদি মেন ভার্ব না থাকে, বি ভার্ব থাকে, তখন বি ভার্বের সাথে আমরা বি এর সাথে আইএনজি যোগ করি, দিয়ে বিইং তৈরি করি এবং সেক্ষেত্রে তারপর একটা নাউন বা অ্যাডজেক্টিভ বসাই। যেমন এক্সাম্পল 1-এ দেখব, রেইন স্টার্টেড, দ্য রিভার রোজ, ইট ফ্লাডেড দ্য ব্যাঙ্কস। বৃষ্টি শুরু হয়েছিল, নদীর জল বেড়ে গেছিল, এটা তার দুই তীরকে প্লাবিত করে দিয়েছিল। তাহলে এখানে দুটো আলাদা সাবজেক্ট আছে, একটা রেইন আছে, তারপরের দুটোতে রিভার আছে, আর একটা কজ এফেক্ট রিলেশন আছে। বৃষ্টি শুরু হয়েছিল সেটা কজ, আর জলপ্লাবিত হয়ে যায় সেটা এফেক্ট। তাই প্রথমে সাবজেক্টটা বসবে, ফার্স্ট যে সাবজেক্টটা রেইন, তারপর হ্যাভিং, হ্যাভ প্লাস আইএনজি হ্যাভিং, যেহেতু স্টার্ট আছে, তারপর তার পাস্ট পার্টিসিপল স্টার্টেড, দ্য রেইন হ্যাভিং স্টার্টেড, দ্য রিভার ফ্লাডেড দ্য ব্যাঙ্কস। বৃষ্টি হওয়াতে নদী দুই তীর প্লাবিত করে দিয়েছিল। পরেরটা ঠিক তেমনই, মাই পকেট ওয়াজ পিকড, আই কুড নট বাই দ্য টিকিটস। এটা আসলে পিক এই ভার্বের পাস্ট পার্টিসিপল আছে প্যাসিভ ভয়েসে,
তাই my pocket has been picked, সরি my pocket has been picked এভাবে ধরে নিতে হবে, my pocket having been picked, এটা ফ্রেজটা যখন তৈরি করব I could not buy the tickets। আর বি দিয়ে হচ্ছে যে আছে the sky was cloudy, it was unwise to go outside, আকাশ মেঘলা ছিল, এটা সঠিক কাজ হতো না বাইরে যাওয়া। তাহলে the sky being cloudy, যেহেতু বি ভার্ব আছে being cloudy, it was unwise to go outside, আকাশ মেঘাচ্ছন্ন হওয়াতে। নেক্সট ফায়ার went out, there was nothing more to burn, আর কিছু দগ্ধ করার মতো ছিল না তাই আগুন নিভে যায়। এখানে was আছে তাই there being nothing more to burn, the fire went out, there being nothing more to burn, the fire went out। এরপর পার্ট সি থার্ড, by a noun or noun phrase in apposition। এটা হচ্ছে যখন কোনো নাউন বা নমিনাল ফ্রেজ অথবা কোনো প্রোনাউন বা প্রোনোমিনাল ফ্রেজ একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন তাদের আমরা কমা দিয়ে পাশাপাশি বসে ব্যবহার করতে পারি, এটাকে ইউজ ইন অ্যাপোজিশন বলে। যেমন আছে মিস্টার সেনগুপ্তা ইজ আ টিচার, হি টিচেস আস ইংলিশ। এখন মিস্টার সেনগুপ্তা আর আ টিচার এই দুটোই সিনোনিমাস, মানে আ টিচার হু টিচেস আস ইংলিশ আর মিস্টার সেনগুপ্তা, তাই মিস্টার সেনগুপ্তার পরে কমা দিয়ে আ টিচার টিচেস আস ইংলিশ। এখানে আ টিচার এ নাউন is in use of Mr. Sengupta's apposition. Next, Alexander was the king of Macedon, he invaded India। এখন এখানে আলেকজান্ডার যে দ্য কিং অফ ম্যাসিডন সে একই ব্যক্তি, তাই আলেকজান্ডারের পরে আমি ফ্রেজটা ইউজ করতে পারি, নাউন ফ্রেজটা বা নমিনাল ফ্রেজটা অ্যাপোজিশন হিসেবে আলেকজান্ডার কমা দ্য কিং অফ ম্যাসিডন ইনভেডেড ইন্ডিয়া, ভারত আক্রমণ করেছিল। Next, D part A, by using a preposition with a noun or gerund। এখন preposition এর সাথে noun আমরা জানি noun বা gerund যেটা অবজেক্টের কাজ করে, আবার appropriate preposition এর পরেও আমরা gerund বা noun form ইউজ করি। তো আমরা gerund জানি ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ করে ভার্বাল নাউন জেনারেলি ভার্ব থেকে তৈরি করা হয়, নমিনাল ফর্ম অফ ভার্ব, সেটাকে gerund বলে, একে বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট রূপে ব্যবহার করা যায়। যেমন আছে হি ফেইল্ড, হিজ মাদার হার্ড দিস, শি ফেইন্টেড, সে ব্যর্থ হয়েছিল, তার মা এটা শুনেছিলেন, তিনি মূর্ছা যান বা সংজ্ঞাহীন হয়ে পড়েন। এখন অন হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফেইলিয়ার হিজ মাদার ফেইন্টেড। এখন কি করে বুঝবো এটা অবজেক্ট টু দ্য প্রিপোজিশন বা কমপ্লিমেন্ট টু দ্য প্রিপোজিশন হচ্ছে কিনা, প্রিপোজিশনের কমপ্লিমেন্ট, এটাই যদি পুরো ফ্রেজটা আমি ফেইন্টেড এর পরে বসাই তখন পাবো হিজ মাদার ফেইন্টেড, তার মা জ্ঞান হারিয়েছিলেন শুনে অন হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফেইলিয়ার, তার ব্যর্থতার খবর। এখন একে যদি আমি প্রশ্ন করি এই ফেইন্টেডকে, অন হোয়াট ডিড হিজ মাদার ফেইন্ট অন, কিসের জন্য তিনি সংজ্ঞা হারিয়েছিলেন বা অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তখন হবে হিজ মাদার ফেইন্টেড অন হিয়ারিং। তাহলে এই অন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফেইলিয়ার এইটা আসছে। তো এটা জিরান্ড, যেহেতু আমরা জানি সাবজেক্ট বা অবজেক্ট জিরান্ড হয়, তাহলে এটা জিরান্ডিয়াল ইউজ অফ দ্য ভার্ব। আমরা প্রিপোজিশন দেখলেই বুঝতে পারবো যে সেটা তারপর নমিনাল ইউজ হবে, আর এটা শুরুতে বসলেও তাই, ওই জন্য তখন কমা দিতে হয় একটা। অন হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফেইলিয়ার, তার ব্যর্থতার সংবাদ শুনে হিজ মাদার ফেইন্টেড, শোনার ফলে তার মা অজ্ঞান হয়ে যান। নেক্সট, the boy is poor, the headmaster learned it, he helped him। on hearing the poverty of the boy, এখানে অফ তো না, সরি, on learning of the poverty of the boy, the headmaster helped him,
এখন আমি এটাকে আগে ওই পরে আগেরটার মতো সাজিয়ে নিয়ে দেখতে পারি, দ্য হেডমাস্টার হেল্পড হিম অন লার্নিং দ্য পভার্টি অফ দ্য বয়। এখন অন হোয়াট ডিড দ্য হেডমাস্টার হেল্প হিম, অন হোয়াট ডিড দ্য হেডমাস্টার হেল্প হিম, উত্তরে পাবো লার্নিং অফ দ্য পভার্টি অফ দ্য বয়। তাহলে এটা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে ভার্বকে, তারপর এটা উত্তরে পাচ্ছি, আর অন প্রিপোজিশন আছে, তাহলে এটা অবজেক্ট টু দ্য প্রিপোজিশন আর কমপ্লিমেন্ট টু দ্য প্রিপোজিশন। নেক্সট ইনফিনিটিভের ইউজ। ভার্বের আগে টু বসিয়ে আমরা জানি ইনফিনিটিভ তৈরি করা হয়, একে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। যেমন ফার্স্টে আছে ওয়ান ক্যান স্টার্ভ, একজন ক্ষুধার্ত থাকতে পারে, না খেয়ে থাকতে পারে। ইট ইজ বেটার টু বেগ, এটা ভিক্ষার করার থেকে ভালো। এখন যদি জয়েন করতে বলে লিখতে পারি, আন্ডারলাইনটা ওটা ভুল হয়ে গেছে, ওটা টু স্টার্ভের জায়গায় হবে নিচে, টু স্টার্ভ ইজ বেটার দ্যান টু বেগ। এবার টু স্টার্ভের জায়গায় যদি হোয়াট বসে, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, হোয়াট ইজ বেটার দ্যান টু বেগ, ভিক্ষা করা থেকে কি ভালো, না টু স্টার্ভ। এখানে টু স্টার্ভ সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। নেক্সট এভরিওয়ান ওয়ান্টস টু বি সাকসেসফুল ইন লাইফ, ইট রিকোয়ার্স হার্ড ওয়ার্ক। টু বি সাকসেসফুল ইন লাইফ রিকোয়ার্স হার্ড ওয়ার্ক। এখন রিকোয়ার্স এর আগে যদি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, হোয়াট রিকোয়ার্স হার্ড ওয়ার্ক টু বি সাকসেসফুল ইন লাইফ, তাহলে এটা ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। লাস্টেরটায় যেমন আই হ্যাভ নো মানি টু স্পেয়ার, এটা হ্যাভ ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, টু স্পেয়ার, দেয়ার মতো অর্থ নেই আমার কাছে। তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভের তিনটে ভাগ। তো এরকমভাবে এই এলিমেন্টগুলো ইউজ করে আমরা দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি। ওকে, ভালো করে এগুলো দেখে প্র্যাকটিস করে নেবে, পরের পার্টগুলো দিচ্ছি এক এক করে।